প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকেই। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে তোমাদের ভিডিও থেকে যারা নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এটি মূলত মাধ্যমিক গণিতের 16তম যে চ্যাপ্টারটি রয়েছে তারই অন্তর্ভুক্ত 16.4 অনুশীলনের পূর্বের যে ঘনবস্তুর যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের ব্যাকগ্রাউন্ড আলোচনা, অর্থাৎ ঘনবস্তু কি, ঘনবস্তুর সূত্রগুলো কি, এবং এর আলোকে কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করতে চলেছি। যেটি হলো তোমাদের পাঠ্যবইয়ের 318 থেকে 319 নম্বর পৃষ্ঠার আলোচনা থাকছে এই ভিডিওটিতে। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছ যে ঘনবস্তু অর্থাৎ সলিডস, আয়তকার ঘনবস্তু রেক্টেঙ্গুলার সলিড, সেটা আবার কি? তিন চলের সমান্তরাল আয়তকার সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তকার ঘনবস্তু বলা হয়। এখন এই যে তিন জোড়া সমান্তরাল আয়তকার সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তকার ঘনবস্তু বলে। এটিকে তোমরা একটি ইটের সঙ্গে তুলনা করতে পারো। ইট কেমন দেখতে, যা 6টি তল রয়েছে। এই একটি ইটই কিন্তু ঘনবস্তু। আমার এটি ভালো উদাহরণ, অথবা ডাস্টার হতে পারে একটি, অর্থাৎ এরকম 6টি তল দ্বারা যেগুলো রয়েছে সেটি কিন্তু একটা ঘনবস্তু। মনে করি এ বি সি ডি এফ যে একটি আয়তকার ঘনবস্তু। এর দৈর্ঘ্য এ বি ইকুয়াল এ, প্রস্থ বি সি ইকুয়াল বি, উচ্চতা এইচ ইকুয়াল সি। ঠিক আছে, এ বি সি ডি। এখানে এ বি সি ডি, এই যে এ বলা হচ্ছে এ, এখানে এ বলা হচ্ছে, বি বলা হচ্ছে, এখানে সি বলা হচ্ছে, এখানে ডি বলা হচ্ছে। এ বি সি ডি একটি আয়তকার ঘনবস্তু। এ বি সি ডি ই এফ জি এইচ, আবার উপরে দিকে বলা হচ্ছে এই যে ই বলা হচ্ছে এ এফ এ জি এইচ, অর্থাৎ মোট মিলে সব মিলে কি বলা হচ্ছে একটা ঘনবস্তু বলা হচ্ছে। দেখো ঘনবস্তুর একটি বিষয় দেখো যে এর কিন্তু ওপরের পার্ট আর নিচের পার্ট দেখতে একই। এই পাশের সামনে যে পার্টটা রয়েছে, অর্থাৎ ওপরে আর নিচে একই, সামনের পার্ট পিছন পার্ট একই, আবার ডান পাশের পার্ট বাম পাশের পার্টটা কিন্তু একই ধরনের হয়। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বিষয়টা একটু খেয়াল রাখবো। আচ্ছা, এর দৈর্ঘ্য এ বি ইকুয়াল এ, বি সি ইকুয়াল বি, উচ্চতা এই সি ইকুয়াল সি। এবার আমরা এই সূত্র নির্ণয়ের জন্য চেষ্টা করছি। সূত্রটি কি বলছে? কর্ণ নির্ণয়। এ বি সি ডি ই এফ জি এইচ একটা আয়তকার ঘনবস্তু, কর্ণ এফ। এখন ত্রিভুজ এ বি সি এর বি সি লম্ব এ বি। এ বি সি আমরা যদি একটুখানি হিসাব করি যে এ বি সি ডি এ বি সি এর বি সি লম্ব এ বি। এই যে দেখো বি সি যে বাহুটা রয়েছে, এখান থেকে এই যে বি সি বাহুটা রয়েছে, এই বাহুটা এই যে বিসিটা এই এ বি বাহুর উপর লম্ব। ঠিক আছে, এ বি বাহুর উপর লম্ব। অর্থাৎ আমি যদি এইটাকে এইরকম অঙ্কন করে নিই, দেখো এখানে মনে করো এই বাহুটা আমার কি এ বি বাহু, এ বি বাহু। এখান থেকে এই যে ওপরের দিকে যদি ওঠে এটা কিন্তু সি। ঠিক আছে, আর এই যে বাহুটা এটা এই, অর্থাৎ আমরা এই যে অংশটা রয়েছে এই অংশটা নিয়ে কাজ করছি এখন, এই অংশটা। তাহলে এ বি বাহু আমাদের একটা ভূমি হিসেবে কাজ করছে, এইটা লম্ব হিসেবে কাজ করছে। এই যে এ থেকে সি এর দূরত্ব, এটা অতিভুজ হিসেবে কাজ করছে। তাহলে এই যে বিসি বাহুটা এ বির ওপর লম্ব, এটা বলা হচ্ছে এখানে বিসি লম্ব এ বি, এসি অতিভুজ। তাহলে আমরা সূত্র অনুযায়ী কি জানি? এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটাকে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন আমরা যদি এই এ বির মান যদি ছোট হাতের এ দিই, বিসির মান যদি ছোট হাতের বি দিই, তাহলে এ বির মান কি দাঁড়ায়? এখানে এ বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়, যেহেতু আমাদের এই ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, যেটাকে সংকেত দিয়ে আমরা এটা লিখতে পারি। এখন দেখো এফ স্কয়ার, যদি এবার এফ এর কথা বিবেচনা করি, এই যে এ বি সি এর ক্ষেত্রে আবার এ বি সি ধরো এ বি, এবার সি, এই অংশের জন্য আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি? এফ সি লম্ব এ সি। এই যে এফ সি রয়েছে এ বি সি এর ওপর, কিন্তু দেখো এই যে এফ থেকে সি এটা কিন্তু লম্ব। কার উপর লম্ব? এ সি এর ওপর লম্ব। এ থেকে সি যে রেখাটা রয়েছে, এই যে এ থেকে কার ওপর? এই যে রেখাটা চলে গেছে, এই যে রেখাটা এ সি এর ওপর, এই এফ সিটা কি করছে? এই বাহুটা কিন্তু লম্ব। ঠিক আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা লম্ব। তাহলে দেখো এইখানে যদি আমরা কল্পনা করি তাহলে এটা কিন্তু সমকোণ। তাহলে আমরা এইটাকে এখন অতিভুজ ধরবো, এটাকে ভূমি ধরবো, এই বাহুটাকে ভূমি, এই বাহুটাকে অতিভুজ, এটাকে লম্ব হিসেবে কল্পনা করছি। তাহলে কি হচ্ছে আমাদের এ এফ স্কয়ার, এ এফ স্কয়ার ইকুয়াল এ সি স্কয়ার সি এফ স্কয়ার। এই যে এ থেকে সি এ সি স্কয়ার প্লাস এই যে সি এফ স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি এ সি স্কয়ারের মান আমরা যেহেতু যেটা বের করলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে ইনপুট করলাম অর্থাৎ বসিয়ে দিলাম, আর এখানে সি এফ এর মান সি, এটা বসিয়ে দিলাম। তাহলে এখানে এফ সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই মানটি আমাদের তৈরি হলো। অর্থাৎ এই যে এ স্কয়ারটা ছিল এটাকে আমরা পক্ষান্তর করলে বর্গমূল হয়ে যায়, যেটা এর উপর চলে যায়। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হলো। তাহলে আমরা কি জানলাম? এফটা কি ছিল? এফটা কিন্তু এই যে ঘনবস্তুটা এর একটা কর্ণ ছিল, তাই না? এখন এই কর্ণ, তাহলে কর্ণ নেওয়ার সূত্র আমরা কি তৈরি করতে পারছি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। যদি বলে যে ঘনবস্তুর কর্ণ নির্ণয় করো, তাহলে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ তিনটে বাহুর অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এই তিনটা নিয়ে যদি আমরা বর্গ করে তার বর্গমূল করে দিই, বর্গ করে তার বর্গের যোগফলের সমষ্টিকে যদি বর্গমূল করে দিই, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। কারণ এখানে সেটাই বলছে। কিন্তু আমাদের দেখো এটা কিন্তু আমাদের কি, এটা ছিল দৈর্ঘ্য, এটা ছিল কি প্রস্থ, আর এটা কি, এটা কি আমরা এইচ বা সি বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা উচ্চতা।
তাহলে আমরা এই যে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, এই অংশটা এই যে এখানে বলা হচ্ছে। এখন আসি যে সমগ্র তলের ক্ষেত্রফল কী করে নির্ণয় করতে হয়। এটি বুঝতে হলে দেখো, আমরা যদি মনে করি যে এটা হচ্ছে প্রথম অংশ, এটা কি প্রথম অংশ, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, এটা 6টি তল রয়েছে, এটা প্রথম, এটা মনে করো ওই যে এরপরে এর অপোজিটে যেটা হচ্ছে সেটা দ্বিতীয়, এটা মনে করো তোমার তৃতীয়, এটা কি হচ্ছে তৃতীয় ধরে দিলাম আমি, আর এটা মনে করো তোমার চতুর্থ, এটা কি চতুর্থ। তাহলে দেখো প্রথমের অপোজিটে কিন্তু একটি পার্ট রয়েছে, চতুর্থ এর অপোজিটে কিন্তু এই প্রান্তে আরেকটি পার্ট রয়েছে, আর তৃতীয় এর অপোজিটে এর নিচে কিন্তু আরেকটি পার্ট রয়েছে। তাহলে আমরা এই তিনটে দেখতে পাচ্ছি তল, এবং অপর পিঠে কিন্তু আর তল, তিনটি তল রয়েছে। তাহলে কি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আয়তকার গুণ হচ্ছে 6টি তল, যেখানে বিপরীত তলগুলো পরস্পর কি সমান, আমাদের ওপরের পার্টটা নিচের পার্টের সমান, এই যে সামনের পার্টটা পরবর্তী ভিতরের অপশনে অর্থাৎ পিছনের পার্টের সমান, এই যে ডান পাশের পার্টটা এই বাম পাশের পার্টের সমান, ঠিক আছে। এখন আয়তকার গুণ হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের দেখো ABCD তলের ক্ষেত্রফল, ABGH তলের ক্ষেত্রফল, BCFG তলের ক্ষেত্রফল। আমরা যদি নামকরণ করে দিই ABCD, অর্থাৎ এই সবগুলো ABCD, ABCD, এই যে ABCD এই অংশের ক্ষেত্রফল পাবো আমরা, যেহেতু দুটি পার্ট রয়েছে, ওপরে একটা নিচে একটা, তাহলে একটা অংশ নিচের অংশ ধরলাম। এবার এই অংশের ক্ষেত্রফল BCFG এই অংশের ক্ষেত্রফল। আবার যদি আমরা এই সামনের অংশ ধরি ABGH এর অংশের ক্ষেত্রফল, তাহলে আমরা এরকম তিনটে পার্ট অর্থাৎ তিনটে অংশের ক্ষেত্রফল আমরা এখানে নাম লিখে নিলাম, একটা অংশ একটা অংশ একটা অংশ, তিনটে অংশের নাম লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখানে 2 × AB × AC, আমরা জানি যে আয়তকার যেহেতু তলগুলো কিন্তু সবই আয়তকার, এই কারণে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এই অংশেরটা এইটা, এই অংশেরটা এইটা, এই অংশেরটা এইটা। 2 তো প্রথমেই ছিল, যেহেতু প্রতিটা তল দুটি করে এই জন্য 2 দিতে হবে। 6টি তল রয়েছে, আর এই তিনটে তল ক্ষেত্রফল বের করে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা 6টি তলের ক্ষেত্রফল পেয়ে যাবো, কেননা আমাদের প্রত্যেকটি তল দুটি করে রয়েছে। আচ্ছা, 2AB মান A, এই যে D মান B, তাহলে এটার মান এটা পায়, এটা পায়, এটা পায়, তাহলে 2 থাকলো ABBCC, এটি ছিল আমাদের তল নির্ণয় সূত্র। এখন আয়তকার ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে গেলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আমরা জানি যে আয়তন নির্ণয় করতে গেলে AQ হয়, যেহেতু এখানে তিনটে, অর্থাৎ আয়তন বলতে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে যদি তিনটে গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো, ক্ষেত্র এই আয়তন পেয়ে যাব। যখনই কোনো ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে বলা হবে তখন কিন্তু আমরা এই পদ্ধতিটা অনুসরণ করব। এখন আসি যে উদাহরণ 28 নম্বর, এই যে প্রশ্নটি থাকলো বা সূত্র নিয়ে আমরা নির্ণয় করা শিখলাম, সূত্রটি জানলাম, তার আলোকে একটি উদাহরণ। একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার, এর সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সমগ্র তলের ক্ষেত্রফল মনে করি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য A = 25 সেন্টিমিটার, প্রস্থ B = 20 সেন্টিমিটার এবং উচ্চতা 15 সেন্টিমিটার। এটা অর্থাৎ এখানে আমরা দৈর্ঘ্যকে এইটা নাম দিলাম, প্রস্থকে B নাম দিলাম, এইটা উচ্চতাকে C নাম দিয়ে এটা লিখলাম। এখন আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 × ABBCCA, যেটা আমরা জানি সূত্র থেকে লিখে নিলাম এটা। এখন 2 থাকবে, এর জায়গায় এর মান, B জায়গায় B এর মান, আমরা মানগুলো সব এখানে বসিয়ে দিলাম। AB এর মান, ABC এর মান, AB গেল, এই B, এটা C, এটা C, এটা A, এটা মানগুলো সব বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা হিসাব নিকাশ যদি করি, এই দুটো গুণ করে এই প্রত্যেকটা গুণ করে নিব, ক্যালকুলেটর দিয়ে একবারে উঠে যাবে যদি সাইন্টিফিক ক্যালকুলেটর হয়। যদি না থাকে তাহলে এটা গুণ করবে, তার সঙ্গে এইটা গুণ করবে, এটার গুণ করবে, আরেকটা লাইন লিখবে, লেখার পরে এই তিনটে মান যুক্ত করে তার সঙ্গে 2 দ্বারা গুণ করলে এই মানটি তোমরা পেয়ে যাবে অবশ্যই। এখন আসি আয়তন নির্ণয় করতে গেলে ABC, এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি তিনটে আমরা গুণ করে দিই তাহলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্য কি আছে, কর্ণের দৈর্ঘ্য A² + B² + C², এই যে A² + B² + C², কর্ণের দৈর্ঘ্য আমরা প্রথম দিকে যেটা সূত্রটি নির্ণয় করলাম, তাহলে এই যে A বলতে এই মানটা, B বলতে এই মানটা, C বলতে এই মানটা A² করে দেবো, তার আবার A² করার পরে যোগফল নির্ণয় করার পরে বর্গমূল করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। নির্ণয় সমগ্র তলের ক্ষেত্রফল, এটা সেন্টিমিটার। যখনই তোমরা এটা করবে তখন কিন্তু কি করবে, এর একটি তোমরা সূত্র বা এখানে এখানে হাতে একটি ক্যালকুলেটর রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই যে আমি কিন্তু হিসাব করে দেখাচ্ছি না, 25 25 625 হবে, 20 20 400 হবে, 15 15 225 হবে, আমি কিন্তু এটা কিন্তু বলছি না, এখানে কিন্তু করেই যাচ্ছে। যেটা তোমরা যখন বর্গমূল নির্ণয় করবে, বর্গমূল আসলে এই 1250 এর বর্গমূল, আসলে এটা যদি এখন করতে যায় তাহলে অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে। তা না করে এখানে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে, তাহলে এটা সহজ হবে। এখন এই যে ঘনক জিনিসটা কি, ঘনক বলতে দেখো আমাদের তোমরা হয়তো লুটো খেলেছো, লুটোর যে গুটিটা থাকে সেটা কিন্তু আসলে ঘনক বোঝায়। সে লুটোর যে ছক্কার গুটি বলা হয়, যেটা যে কোটার ভিতর থেকে যেটা চেলে দেওয়া হয়,
তাহলে ওই যে সেটার এই দেখো সব সাইডটা সমান থাকে, দৈর্ঘ্য উচ্চতা প্রস্থ সব কিন্তু সমান হয়। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে একে আমরা ঘনক বলি। ঘনকের ABCD EF যেই একটি ঘনক, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব a একক, অর্থাৎ সব সাইডটা কি হবে a একক। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দৈর্ঘ্য কিন্তু এটাও a দৈর্ঘ্য, অর্থাৎ সব সাইডটা কি হবে a হবে, অর্থাৎ প্রতিটা বাহুর দৈর্ঘ্য a একক। আচ্ছা, ঘনকটি কর্ণের দৈর্ঘ্য তাহলে সব যদি এ হয়, তাহলে আমরা যদি ঘন বস্তু থেকে আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য a² + b² + c², কিন্তু এখানে তো b বলতে হবে a বলতে হবে আবার c বলতে হবে, এই কারণে সবগুলোর জন্য কি হবে a হবে। তাহলে 3টে a হবে, তাহলে √3a² হবে, √3a। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা কর্ণের দৈর্ঘ্য গেল। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফল যে 2 × AB BC CA এ ধরনের হয়, তাই না? তাহলে এখানে AB বলতে a আর b বলতেও a বলতেও a, BC বলতেও a, CA বলতেও a, CA বলতেও a, AB বলতেও a, তাহলে সবগুলো কিন্তু a, এই জন্য a গুণ a দিব আমরা, a গুণ করলে a² হয়, সবগুলো গুণ করলে 3টা আমরা a² পাচ্ছি। আচ্ছা, 3টে স্কয়ারকে 3 × 2 = 6টা স্কয়ার হয়, অর্থাৎ 6a² তৈরি হচ্ছে। আর কোন একটি আয়তন যেহেতু ABC, a বলতে a, b বলতে a, আবার c বলতে, তাহলে 3a, তাহলে 3টে গুণ করলে a³ পাচ্ছি আমরা, ঠিক আছে? এটি ছিল ঘনকের সূত্র। তাহলে এই ঘনকের সূত্র থেকে আমরা আরেকটি কাজ দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে 29 নম্বর আর উদাহরণ। এইটি বুঝলে আরও আমাদের জন্য সহজ হবে সূত্রটি। এইটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গ মিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গ মিটার। তাহলে ঘনকটির ধার আমরা এ ধরে নিলাম, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি যে সূত্র কিছুক্ষণ আগে যে 6a² সূত্র। তাহলে কর্ণের দৈর্ঘ্য √3a, √3a, এটিও আমরা জানলাম কিছুক্ষণ আগে, এই যে √3a আর √3a, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য √3a। এখন আমরা এই সূত্র দুটি এখানে প্রয়োগ করব, যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96, আবার এর কর্ণের দৈর্ঘ্য চাইছে আমাদের, তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা এটা জানি, আবার আমাদের প্রশ্নটা 96, তাহলে এই 6a² সমান কত হবে 96 হবে। এখন এই যে a²টা বাম পাশে থাকলে 6কে যদি পক্ষান্তর করি তাহলে 16, এই 96 নিচে চলে যায়, 96কে যদি 6 দিয়ে ভাগ করা হয় 6 16 96, যে 16 হচ্ছে এখানে, অর্থাৎ a সমান কত দাঁড়ায়, a সমান 4 হয়। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য √3 × 4, এই এর মান 4, √3a, এ বলতে 4, আমরা 4 বসিয়ে দিলাম এখানে। এখন এই মানটি আমরা যদি গুণ করি তাহলে এই মানটা পাই, √3 মান বের করে নিব, তার সঙ্গে অথবা √3 × 4 লিখব, ক্যালকুলেটারে বসালে আমরা এই মানটি পেয়ে যাব। এটি ছিল এই ভিডিওর সর্বশেষ অংশ, এবং পরবর্তীতে বিষয়টি রয়েছে সেটি আমি আগামীতে আরেকটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সেই ভিডিও এবং এই ভিডিওটি আবারও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং এই ভিডিওটি দেখে যদি তোমাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে এবং এই ভিডিওটি শেয়ার করবে এবং সর্বশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য।